সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বাগত জানাচ্ছি জামাল আপনাকে আমাদের স্টুডিওতে। বাংলাদেশের ফুটবলে এখন এক ধরনের ট্রেন্ড চালু হয়েছে প্রবাসী ফুটবলার আসার, কিন্তু যার ধারাটা শুরু হয়েছিল কিন্তু জামাল ভুঁইয়াকে দিয়ে সেই দীর্ঘদিন আগে। জামাল ভুঁইয়া এখনও খেলে চলেছেন, বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, অনেক সাফল্য ব্যর্থতা সব কিছুরই সঙ্গী তিনি। জামালের এই অভিজ্ঞতা আমরা শুনবো। বাংলাদেশের ফুটবল ঘরোয়া মৌসুম শুরু হবে কাল থেকে, সেই বিষয় নিয়েও কথা হবে। সব কিছুই আপনারা শুনতে পারবেন জামালের মুখ থেকে। জামাল, কত বছর হলো বাংলাদেশে আপনার সব মিলে? প্রথম তো আসছিলাম 2011, আর আমার ফার্স্ট কন্ট্রাক্ট শেখ জামালের সাথে ছিল 2013 থেকে। আচ্ছা, প্রায় 14 বছর। আর যদি ক্লাবের হিসাব করি তাহলে 12 বছরের মতো। মানে অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে অনেক দিন। মানে বাংলাদেশ এখন নিশ্চয়ই মানে এখন আর পুরনো লাগে না কিংবা অন্যরকম লাগে না বাংলাদেশ? না, এখন তো বাসায় লাগে না, এটা হোম লাগে। যখন আমি আসছিলাম মানে একদম সবকিছু নতুন ছিল। তো মানে ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা করলে তখন তো এক ধরনের ভয় ভয় কাজ করতো কিনা, ঢাকায় রাস্তায় চলা? বিশাল ভয় পাইছি ওই সময়। এখন তো নর্মাল হয়ে গেছে সবকিছু। এখন নরমাল মানে এখন বাংলাদেশের খাবার বলি, বাসা বলি, যাতায়াত বলি, কোনো কিছুতে আপনার? এটা শুধু আমি একটু জাল কম খাই, ওইটা এখনো ঝাল কম? এখনো জাল কম। আচ্ছা, মানে সেই জায়গাটা বাদে বাকি সবই এক আছে। এমনিতে ফ্যামিলি তো দূরে থাকে, কিংবা ফ্যামিলির সাথে আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ কি অনেক সময় লাগে না, খারাপ লাগে কিনা? ওইটা এখনো খারাপ লাগে যদি অনেস্টলি বলি, কারণ যখন আমি শুরু করছি আমার প্রথমে 2 বছর আমার খুব ইচ্ছা ছিল ডেনমার্কে যাইতে হবে, আমার বাপ মা দেখতে হবে। এখন একটু কমছে, কারণ মোস্টলি বিকজ অফ FaceTime, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলস এখন আছে। সো এইটার জন্য একটু কমছে, বাট এখন তো না, এখন আবার স্ত্রী সন্তান সেগুলো? হ্যাঁ, ওইটা ওর মানে আমি তো ডেইলি বকা খাই না। তাই? হ্যাঁ, কারণ এই বাচ্চা কান্দাছে, তুমি নাই, তুমি ওইখানে খেলতেছো, জব করতেছো, ঠিক আছে, বাট কষ্ট লাগতেছে, মানে বাচ্চার সাথে এই সময়টা টাইম স্পেন্ড করতে পারছেন না। টাইম স্পেন্ড করতে পারি না। আচ্ছা, মানে সেইটা খুবই মিস করার কথা বাবা হিসেবে। কিন্তু তারপরেও খেলাটাই তো আপনার সবকিছু, মানে পেশাও বলি, যে ভালো লাগাও বলি, এই ফুটবলের কারণেই তো আপনি সবকিছু। আমি আসলে এখানে শুধু ফুটবলের জন্য আর কিছু না, কারণ ফুটবল ইজ মাই এভরিথিং না। তো আমি জানি এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এখন না আমার বউ বাচ্চা আছে, ওরাও জানে আমি স্যাক্রিফাইস করতে হবে, বাট এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ইজ এভরিথিং ফর মি। ফ্যামিলিকে এখানে নিয়ে আসার কথা কখনো ভাবেন না? না, ফ্যামিলি আসবে আই থিঙ্ক আফটার ইন্ডিয়া ম্যাচ। হ্যাঁ, সো একটু সময় আছে। তারা এসে ওই সময়টা আসলে লং টাইম, কারণ এখন আমি নেক্সট মান্থ ক্যাম্প, আবার লিগ খেলা, আবার ক্যাম্প। তো মানে নভেম্বরের পরে একটা লম্বা সময় হয়তো ন্যাশনাল টিম থেকে একটু বিরতি, নরমাল টাইম, যে উইকেন্ডে খেলা, তার বাকি সময়টা হয়তো বা স্পেন্ড করতে পারবেন ফ্যামিলির সাথে। বাচ্চাকে মিস করেন, যেটা বললেন, স্ত্রীকেও মিস করেন, সবচেয়ে বেশি আর কোনো কিছু কি মিস করেন বাংলাদেশে থেকে? ইউরোপের অন্য কোনো কিছু, ডেনমার্কের অন্য কিছু? এখানে অনেক সাউন্ড। এটা যখন আমি ডেনমার্কে যাই, ওইখানে মানে কোনো সাউন্ড নাই, কোনো হর্ন নাই, মানুষ কম, বাট আদারওয়াইজ না। ওকে, এমনিতে ফুটবল ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছেন? মানে অনেকেই বলছে যে জামাল ভুঁইয়ার কি শেষের দিকে চলে এসছে কিনা, মানে এই আলোচনা কিন্তু হচ্ছে। ন্যাশনাল টিমে নিয়মিত 11-এ চান্স পাচ্ছেন না, মানে সেই জায়গাটায় অনেকেই প্রশ্ন তুলছে। মানে সেইটা কি আপনাকে ভাবায় যে আসলে ফিউচারটা আসলে কোন দিকে যাচ্ছে? ফিউচার এখন আমি ডে বাই ডে চিন্তা করতেছি। আমি যদি লেটস সে 5 years ahead আমি চিন্তা করব, তাহলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি ডে বাই ডে চিন্তা করতেছি, আর মেবি হাইয়েস্ট 1 মাস সামনে। বাট এখন আমি এমন একটা সময় আসছি দ্যাট অফকোর্স এন্ড অফ মাই ক্যারিয়ার, বাট এন্ড অফ মাই ক্যারিয়ার আমি বলবো না, কারণ আমার বডি ইজ স্টিল গোয়িং ওয়েল না, আই এম স্টিল ফিট, আই এম স্টিল
doing well, but I think যেটা ঢুকছে মানুষের ভিতরে ও বয়স হয়ে গেছে বাট আপনি যদি দেখেন বেনজেমা he got the Ballon d'Or as a 36-year-old রোনালদো এখনো খেলতেছে মডরিচ উইকেন্ডে গোল করছে he is 40 years old so এখন মানে লেটস সে ইন দ্য 90s এর সময় ম্যাক্সিমাম ফুটবলার্স ওরা রিটায়ার করছে যখন 33 ম্যাক্সিমাম 35 আমার মনে হয় হ্যাঁ জিডান রিটায়ার করছে 34 এরকম আর এখন বিকজ অফ পিপল আর মোর মানে অ্যাওয়্যার অফ দ্য হেলথ ইস্যুস এন্ড মানে টেকনোলজি চেঞ্জ হয়েছে ফিটনেসের বিষয়গুলো সামনে এসেছে সো দে ক্যান লাস্ট লঙ্গার না সো আমার সেম সো আমি এখনো বলবো না না এটা আমার লাস্ট সিজন আমি আর খেলবো না এরকম চিন্তা করি না মানে এখনো মানে সেটা ন্যাশনাল টিমও বলছি লোকালও দুইটাই আপনি খেলে যেতে চান সেটা অবশ্যই পারফরম্যান্সটা একটা প্রভাব ফেলবে পারফরম্যান্স আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে তো অবশ্যই আপনাকে রাখবে যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আপনাকে দেখে আমরা প্রথম ভেবেছি যে প্রবাসী ফুটবলাররাও আসতে পারে বাংলাদেশে এখন তো সেটা এক ধরনের বিপ্লব বাংলাদেশে কিংবা একটা রেভলিউশন হয়েছে বাংলাদেশে অনেকেই এসেছে আরো অনেকেই পাইপলাইনে আসতে চাচ্ছে মানে আপনার দৃষ্টিতে সেটা ভালো না খারাপ সেটা একটা আলোচনা আর তারা এসে আসলে বাংলাদেশে আপনার যেমন প্রথম 2 বছর খুব কষ্ট হয়েছে আপনি নিজেই বলছিলেন তাদেরও কি আসলে প্রথম 2 বছরটা খুব ট্রানজিশন পিরিয়ড যায় কিনা যাবে কিনা ভালো না খারাপ আগে এটা প্রথমে বলতে চাই যে এটা অনেক প্লেয়ার আসতে চায় না অফকোর্স ওরা তো আসতে চায় কেন ওরা বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করতে চায় এটা ঠিক আছে বাট বাংলাদেশ আসলে এত ইজি না আপনি হামজাকে সেম প্রশ্ন দিতে পারেন উনিও সেম বলবে বাংলাদেশ খেললে এত ইজি না মানে কারণ এনভায়রনমেন্ট পুরো ডিফারেন্ট সো যেটা ইউরোপে থাকে আমেরিকা থাকে they have to have that in their mind না মানে একদম ক্লাব কালচার থেকে শুরু করে সব জায়গাতে একই স্ট্যান্ডার্ড অফ খেলা হ্যাঁ মানে এনভায়রনমেন্ট পুরো ফ্যাসিলিটি সব কিছু ডিফারেন্ট সো এখানে একটা অ্যাডপশন ফেজ আছে সো যেটা অ্যাডপ্ট করতে পারে ওরা আই থিঙ্ক দে ক্যান প্লে বাট আদারওয়াইজ ইটস গোনা বি ভেরি হার্ড ওকে আর এমনিতে ওভারঅল বাংলাদেশের জন্য সেটা কতটা ভালো মানে এইসব প্লেয়াররা এসে একটা পিরিয়ড অফ টাইম হয়তো বা বাংলাদেশকে সার্ভিস দেয় শুরুর দিকে কিন্তু আমি বলছি এবং আসেও তারা একদম বয়স শেষের দিকে সেই জায়গাগুলো চ্যালেঞ্জ থাকে কিনা এবং লোকাল প্লেয়াররাও তাতে করে ডিপ্রাইভড হচ্ছে লোকাল ফুটবলে আসলে এটার ইম্প্যাক্ট পড়ছে কিনা এইটা একটা কন্ট্রোভার্সি সবসময় রয়েছে না আই থিঙ্ক যারা আসে যদি লেভেল আছে লাইক সমিত হামজা ফাহমিদুল ওরা যদি আসতে চায় আর ওরা if they can perform super but আপনি যেটা বলতেছেন লোকালের জন্য এটা কি ডিপ্রাইভ হয় অ্যাকচুয়ালি এটা it's up to themselves না but end of the day you also have to check লোকাল লিগ কেমন লোকাল লিগ যদি স্ট্রং না হয় তাহলে লোকাল প্লেয়ার তো ভালো পারফর্ম করতে পারবে না সো আই থিঙ্ক it's not about বিদেশি প্লেয়ার আসতেছে এই জন্য লোকাল প্লেয়ার পারফর্ম করতে পারে না এরকম না বাট ইউ হ্যাভ টু লুক অ্যাট এভরিথিং না সো আমি মনে করি যদি একটা ভালো লিগ হয় স্ট্রং লিগ হয় দেন সবাই বেনিফিট হবে সবার জন্য বেনিফিট হবে মানে সেই জায়গায় কি আমরা এখন পিছিয়ে লিগটা তার মানে আপনি যেভাবে আশা করেন সেটা সেই রকম জায়গায় স্ট্রং না যখন আমি আসছিলাম ওই সময় তো 6-7-8টা টিম স্ট্রং ছিল মানে ডিম্যান্ড ছিল এখন এই ডিম্যান্ডটা নাই প্লেয়ারদের ডিমান্ড নাই প্লেয়ার ডিম্যান্ড নাই এটা আমি মানে এটা তো গত 2 বছরে আমরা দেখছি যে আসলে লাস্ট 2 বছর অনেক মানে নিচে চলে গেছে সো আমি চাই এটা যদি আবার হয় তাহলে একটা ভালো কম্পিটিশন হবে কারণ এখন আমরা যদি অনেস্ট বলি লোকাল যারা 4-5টা সবচেয়ে বেস্ট ফরেনার নেয় দে উইল বি দ্য চ্যাম্পিয়ন্স বাট আগে কি ছিল 5-6টা দল সবাই একটা ভালো ফরেনার কালেকশন ছিল সো ওরা একটা কম্পিটিশন ছিল এখানে বাট এখন মেবি 1 or 2-3 টিমস ওরা ভালো ফরেনার কালেকশন করতে পারে
সেটাও কঠিন, মানে এই বছর তো বসুন্ধরা ছাড়া আর কোনো দলের আমি খুব ফরেনার কালেকশন, খুব কোয়ালিটি এমন। হ্যাঁ, আপনি দেখতে পারেন বসুন্ধরা তো গতবার যদিও তারা চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু এবার তারা they আবার took the foreigners না, ওরা নিয়ে গেছে। They took Abaniর best foreigner, Mohammedan best foreigner. So, but overall, যেটা আমি বলতে চাই মানে লিগ আরো স্ট্রং করতে হবে। মানে সেটার দায়িত্ব তো আসলে ক্লাবগুলোরই, সেটা তো ফেডারেশন দায়িত্ব না, নিতে, এটা তো ফেডারেশনের জন্য না, ক্লাবেরই দায়িত্ব। এটা ক্লাবের দায়িত্ব। বাট কিন্তু বাংলাদেশের ক্লাব স্ট্রাকচার আপনি তো দেখেছেন, গত এক যুগে আমরা বলছিলাম 12 বছরের বেশি, এবং ইউরোপের ক্লাব স্ট্রাকচারে অনেক ডিফারেন্স, এখানে ক্লাব কালচারটাই তৈরি হয়নি। হ্যাঁ, না ক্লাব কালচার তো there should be some rules and regulations না, that আপনি যদি বিপিএল খেলেন then you must have let's say একটা ফিল্ড থাকতে হবে। ওকে, বাংলাদেশের ভিতরে এত স্টেডিয়াম নাই, বাট একটা ইউথ টিম থাকতে পারে, একটা প্র্যাকটিস ফিল্ড থাকতে হবে, একটা জিম থাকতে হবে, সেটা মানে এই জিনিসগুলো তো কেউই আগাচ্ছে না কোনো। সো এই জন্য আমি বলতেছি there should be rules and regulations for BPL teams. ওকে, মানে তার একদিকে যদি আমরা ক্লাবের এই আলোচনাটা রেখে আবার আলোচনা করি যে ফুটবলে গত 6 মাসে কিংবা 1 বছরে আমরা একটু জোয়ার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ফুটবল নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেটা নিশ্চয়ই আপনিও ফিল করেন রাস্তায় কিংবা মানুষের সাথে কথা বললে। ফুটবল নিয়ে তো মানুষ আলোচনা করছে এখন, ফুটবলকে মানুষ ভালোবাসছে, তাই তো? জি জি, এইটা তো আমি ফিল করছি, বাট এইটা কিন্তু সেটা কি সাস্টেইন করবে? আমার প্রশ্ন যে ক্লাবগুলোর এই কালচার যদি এরকম চলতে থাকে, ন্যাশনাল টিমের এই আলোচনা আসলে কতদিন না, থাকবে? এটা ন্যাশনাল টিম, কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাবগুলো ওরা কি ফলো আপ করতে পারে? সো এইখানে একটা গ্যাপ আছে, বিকজ ন্যাশনাল টিম অনেক হাইপ চলতেছে এখন, বাট ক্লাবের অবস্থা এত ভালো না। সো দ্যাটস ওয়াই ক্লাব হ্যাজ টু ক্যাচ আপ উইথ দ্য ন্যাশনাল টিম না। অবশ্যই, কারণ আমরা চাই সব জায়গা হাইপ হোক, আমরাও চাই, কিন্তু আমি বলছি যে ন্যাশনাল টিমের যে হাইপটার কথা আপনি বলছেন, সেটা কি আসলে সাস্টেইনেবল হবে যদি সত্যিকারের ক্লাব থেকে লোকাল বড় প্লেয়ার না আসতে পারে? সাস্টেইনেবল বললে মানে ইটস অ্যাবাউট পারফরমেন্স আর রেজাল্টস। যদি খারাপ রেজাল্ট হয় তাহলে হাইপ চলে যাবে। আর লোকাল ফুটবল তো ভালো না হলে তাহলে মানে ন্যাশনাল টিমে ভালো প্লেয়ার আসবে কোত্থেকে তাহলে? সেটা মানে লোকাল ফুটবল যদি ভালো না হয়, মানে একটার সাথে একটা রিলেটেড, আমি সেটাই বলছি যে ইটস রিলেটেড না। লিগ যদি ভালো না হয় তাহলে ইটস ভেরি হার্ড ফর দ্য লোকাল প্লেয়ার্স। ওকে, কিন্তু নেক্সট জেনারেশন অফ ফুটবলার্স কেমন বাংলাদেশের? আপনি এই 12 বছরে তো যাদের সঙ্গে খেলেছিলেন, পরের জেনারেশনের সঙ্গেও এখন খেলছেন, কিংবা নেক্সট জেনারেশন যারা উঠে আসছে তাদের নেক্সট জেনারেশন আই থিঙ্ক আন্ডার 90s মাত্র সাফ চ্যাম্পিয়ন। জি জি, সো আই থিঙ্ক নেক্সট জেনারেশন স্ট্রং হবে। লাস্ট ক্যাম্প আই থিঙ্ক 7-8 জন আমার সাথে ছিল আন্ডার 19-এ। জি, সো ওরা সবাই ভালো ছিল, টু বি অনেস্ট, বাট ওভারঅল আমি এটা বলতে পারি না মানে ওরা মেন্টালিটি কীরকম থাকবে, কারণ বিং 19 and being 25 years old, এটা ডিফারেন্স অনেক ডিফারেন্স। কারণ ইউ নেভার নো, মেবি এক বছর ভালো খেলবে, একটা ভালো কন্ট্রাক্ট পাবো, দেন আমি সব কিছু পাইছি আর দরকার নাই। কিছু প্লেয়ার এরকম মেন্টালিটি আছে না, আছে। সো ইটস অ্যাবাউট be stable. প্রত্যেক year you have to perform, be stable, and আস্তে আস্তে go up in level. ওকে, বাংলাদেশে আপনি বিদেশি প্লেয়ারের কথা বলছেন, হামজা, সামিদ সোম কিংবা ফাহমিদুল, এদের ইনভলভমেন্টটা ড্রেসিং রুমে কিংবা ক্যাম্পে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে? অন্য প্লেয়াররা কি আসলে তাদের মতো হতে চায়? তাদের, আপনি যে পেশেন্টের কথা বললেন কিংবা প্রফেশনালের কথা বলেন, তারা কি হতে চায় তাদের দেখে? না, অফকোর্স হামজা ইজ দ্য বেস্ট এক্সাম্পল না। হামজা তো এখন চ্যাম্পিয়নশিপ লেভেলে খেলতেছে, বাট ওয়ান অফ দ্য বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড না। সো সবাই একটা আইডল আছে, সবাই হামজার মতন হইতে চায়, আমি ওই লেভেলে খেলতে চাই। বাট অফকোর্স এটা হার্ড, বাট ইফ হামজা ক্যান ডু ইট, নর্মাল বাংলাদেশি প্লেয়ার ক্যান অলসো ডু ইট। বাট ইটস অ্যাবাউট yourself না।
অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে কিংবা নিজেকে আসলে প্রতিদিনই চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে। আপনার নিজের পার্সোনাল ক্যারিয়ারের কথা বলি, যে আপনি নিজে বলছিলেন যে আসলে যে জায়গাটায় শুরু করেছিলেন ক্লাব কালচারেও আপনাকে দেখছি, আপনি এখন ব্রাদার্স ইউনিয়নে খেলছেন, টপ টায়ারের টিম না, একটু মিডল কিংবা লোয়ার টায়ারের টিম। এটার কারণটা কি? এটা কি ডিমান্ডের কারণে, নাকি আপনার ডিমান্ড ফুলফিল করতে পারছেন অন্য ক্লাবগুলো, নাকি আপনার ডিমান্ডে আসলে ঘাটতি পড়েছে, কিংবা যেটা আমরা শুরুতেই বলছিলাম যে ক্যারিয়ার পড়তির দিকে, সেই কারণে কোনটা আসলে কারণ যে আপনাকে ব্রাদার্স ইউনিয়নের মতো একটু মিডল কিংবা লোয়ার টায়ারের টিমের সাথে খেলতে হচ্ছে? না, এইটা বেসিক্যালি হয়েছে কারণ আমি সাইন করছি ঢাকা আবানির সাথে। দেন তাদের কন্ট্রাক্ট, তারা ফিনান্সিয়ালি একটা সমস্যায় পড়েছিল। সো ওই সময় আমি ওয়াজ আউট অফ রেজিস্ট্রেশন, কারণ আমি এগ্রি করি না যে কন্ট্রাক্ট দিচ্ছে। দেন আমি ব্রাদার্সের সাথে আলাপ করছি কারণ ওইখানে একটা জায়গা ছিল। সো সেই কারণে মানে নেক্সট ইয়ারে নিশ্চয়ই আবার চেঞ্জ হয়ে যেতেও পারে। হ্যাঁ, একদম প্রফেশনাল। ইউ নেভার নো না, ফুটবল one day you can be here, next day you can be another place না, ফুটবল এরকম। অবশ্যই আপনি দেশের বাইরেও বিভিন্ন ক্লাবে খেলেছেন, বাংলাদেশের প্লেয়ারদের কি আসলে ওই ক্যাপাবিলিটি আছে? আমি যদি সাউথ এশিয়ার কথা বলি কিংবা সাউথ ইস্ট এশিয়ার কথা বলি কিংবা অন্য জায়গায়, বাংলাদেশের দু একটা প্লেয়ার কি যাওয়ার সম্ভাবনা সুযোগ আছে, মানে কোয়ালিটির বিচারে বলি? আমি ইউরোপ অনেক দূরের পথ, সেটা হ্যাঁ, আমি মনে করি ইন্ডিয়া ওইখানে প্লেয়ার খেলতে পারবে, বাংলাদেশের প্লেয়ার। হ্যাঁ, বাংলাদেশি প্লেয়ার, কারণ আই থিঙ্ক ইন্ডিয়া আর বাংলাদেশি প্লেয়ার অলমোস্ট সেম লেভেলে। ওকে, কিন্তু র্যাঙ্কিংয়ে তারা অনেক উপরে। আমি বলছি এটার কারণটা কি? এটা কি আমরা ইন্ডিয়ার সাথে নেক টু নেক ফাইট করি সব সময়, সেইটাই কি কারণ মনে হয় আপনার, যে ইন্ডিয়া আমাদের স্ট্যান্ডার্ডের কাছাকাছি, এইটাই কারণ? না, আমি নিজে ইন্ডিয়ার ছিলাম, জি। তো আমি যখন ছিলাম আমি তো মনে করছি ইন্ডিয়ার প্লেয়ার অনেক হাই লেভেলের, বাট আসলে এরকম ছিল না, টু বি অনেস্ট। ওরা মানে ইট ওয়াজ লাইক বাংলাদেশের মতন প্লেয়ার, যেটা লোকাল প্লেয়ার ছিল। সো এই জন্য আমি বলতেছি বাংলাদেশের প্লেয়ার ক্যান ইজিলি প্লে ইন ইন্ডিয়া, মানে যেটা ন্যাশনাল টিমে খেলে ওরা দে ক্যান অলসো প্লে ইন ইন্ডিয়া। ও, তার মানে বাংলাদেশের প্লেয়ারদেরও সেই যোগ্যতা আছে ইন্ডিয়া কিংবা আশেপাশের দেশগুলোতে খেলার। ঘরোয়া ফুটবল শুরু হবে, আমরা বলছিলাম কালকে থেকে, যে চ্যালেঞ্জ কাপ মোহামেডান বসুন্ধরা ম্যাচ। এই সিজনে আপনি বসুন্ধরাকে কি এক নম্বরে রাখবেন? মানে আমি উত্তরটা দিয়ে দিলাম যে বসুন্ধরা কি এক নম্বর, নাকি আপনার? আই থিঙ্ক বসুন্ধরা এই সিজনে হ্যাভ দ্য বেস্ট ফরেন কালেকশন। ওকে, এটা আমি বলতে পারি। অফকোর্স এটা লাস্ট ইয়ার কিন্তু সেটা ভুল প্রমাণ হয়েছে, মোহামেডানের কাছে তারা হেরে না, গেছে। লাস্ট সিজন তো মোহামেডান সবচেয়ে বেস্ট ফরেনার কালেকশন নিছে না লাস্ট ইয়ারে? আচ্ছা, হ্যাঁ, দিয়াবাতে ওয়ান অফ দ্য বেস্ট। ইয়েস। হ্যাঁ, দেন এখন আই থিঙ্ক বসুন্ধরা 2টা প্লেয়ার নিয়ে গেছে, তারপরে এক বিদেশি কাছে আবানির কাছে একটা প্লেয়ার নিছে। সো আই থিঙ্ক বসুন্ধরা ওভারঅল হ্যাভস দ্য বেস্ট ফরেন কালেকশন। সো অফকোর্স ওরা ফেভারিট থাকবে। এরপরে বসুন্ধরার পরে কারা ফেভারিট থাকতে পারে, নাকি এক পেশে হবে পুরো লিগটা? মানে মোহামেডান, আবাহনী, আমি তো আর কাউকে তো প্রবলেম হচ্ছে আমি এখনো অন্য টিম দেখি না, কে। আচ্ছা, মানে অন্য কোন দলে কে? হ্যাঁ, ওইটা আমি বলতে পারবো আফটার 5 রাউন্ড অফ দ্য লিগ, ওই সময় আমি বলতে পারি মানে কে কোন টিম স্ট্রং আছে। আচ্ছা, আফটার 5 রাউন্ডস অফ ম্যাচে। আরেকটা জিনিস জানতে চাই, আমরা লিগ নিয়েই কথা বলছি যেহেতু, যে লিগের স্ট্রাকচার আপনি স্ট্রং করতে গেলে ক্লাবগুলো তো খুব বেশি যে ইনভেস্ট করছে তেমন নয়, তার মানে কি আসলে এইভাবেই চলতে পারবে, এইভাবেই চলবে, নাকি কোনো চেঞ্জ আপনি দেখতে পারেন? কারণ আমরা এই 12 বছরে কিন্তু ওই চেঞ্জেসগুলো দেখিনি, যেটা আপনি বলছিলেন, ফিল্ড, জিম, ইউথ টিম কিংবা পরের জেনারেশন অফ প্লেয়ার তৈরি করা, কোচিং স্টাফে ভালো কাউকে রাখা, এই জিনিসগুলো কোনো ক্লাবকে আমরা উদ্যোগ নিতে দেখিনি। যখন রাজনৈতিক সরকার ছিল তখনও না, যখন ভালো সময় ছিল তখনও না, এখন তো খারাপ সময় কিংবা কঠিন সময় চলছে সেই সময় না। মানে তাহলে কি আসলে ক্লাব কালচারটা এভাবেই চলবে বাংলাদেশে? না, আই থিঙ্ক দেয়ার উইল বি চেঞ্জেস। মানে এইভাবে চলবে এটা তো হবে না, এটা তো সবাই জানে। সবাই ইমপ্রুভ, everybody wants to improve না। সো আমি চাই দ্যাট মেবি এই বছর না, বাট সামনে এখানে কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকতে হবে, মানে স্ট্রিক্টলি তাদেরকে বাধ্য করতে হবে যে হ্যাঁ, যদি যেটা
লেটস সে বিবিএল খেলে, একটা ইউথ টিম, জিম, মাঠ, আলাদা মানে ফেসিলিটি থাকতে হবে, ওকে, দেন ইউ ক্যান প্লে ইন দ্য বিপিএল। কারণ আমরা চাই ফিউচার জন্য যেটা বাচ্চা এখন ওরা ফুটবল খেলো, বাট যে বাচ্চা যারা আছে এখন ওরা যদি দেখে না ক্লাবের অবস্থা খুবই খারাপ, ফুটবলের অবস্থা খুবই খারাপ, দেন ওরা কি খেলবে? ওরা কি ফুটবল হইতে চায়? না। না। সো দে হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়াস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট না। সো এটা শুধু যেটা খেলতেছে না, বাট অলসো ফর দ্য ফিউচার অফ বাংলাদেশের ফুটবল। মানে সবার জন্য এটা চেঞ্জ হওয়া দরকার। আপনার সাথে আরো কথা বলবো, আমরা বিরতির পর ফিরে এসে আপনার নেপালের অভিজ্ঞতা শুনতে চাই, কিন্তু যাওয়ার আগে একটা লাস্ট কথা জানতে চাই যে আচ্ছা। নেপাল থেকে যে প্লেনটায় আসলেন ওইটা কি আপনার সবচেয়ে ওয়ার্স্ট পসিবল ফ্লাইট, নাকি ওইটা সবচেয়ে সেফেস্ট ফ্লাইট মনে হয়েছে দেশে ফিরে আসছেন? এটা আমার একটা পার্সোনাল একদম জানার জন্য, যে যেহেতু বিমান আসলে এটা সেফ লাগছে, বাট ভিতরে তো অনেক গরম ছিল আর আয়না ছিল না, সো একটু মানে একটু উইয়ার্ড লাগছে। নেপাল থেকে আসার সময় বিমান বাহিনী একটা বিশেষ বিমানে এসেছিলেন এবং সেখানে 2 থেকে 3 দিন আপনাদের আটকা থাকতে হয়েছে, এবং প্রতিটা মুহূর্ত আমরা এখানে যত না টেনশন ফিল করেছি, নিশ্চয়ই আপনারা তার চেয়ে খুব কাছাকাছি ছিলেন, খুব মুখোমুখি হতে হয়েছে সেই ঘটনাগুলো। আপনি একটা ভিডিও আপলোড করেছিলেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, পরে অবশ্য সরিয়েও নিয়েছিলেন। কি ছিল ভিডিওটা এবং কেন সরিয়ে নিয়েছেন, দুটোই আমি একটু জানতে চাই। একটা আগুনের ভিডিও ছিল পাশের বিল্ডিং এ খুব সম্ভবত। হ্যাঁ, ওই আমি আমার হোটেল রুমে ছিলাম, তা হঠাৎ আমি মানে ব্ল্যাক স্মোক দেখতেছি, আমি খিরে। তারপরে আমি ভিডিও রেকর্ড করছি, দেন আপলোড করছি, দেন আই থিঙ্ক 1 ঘন্টা পর আমার অনেক ফোন মানে সবাই খুব টেনশনে ছিল, তা সবাই বলতেছে এটা ডিলিট করো, হোটেলে রিকোয়েস্ট করছে এটা ডিলিট করতে হবে। তো আমি ডিলিট করছি, কারণ সবাই ভয় পাইছে। সবাই ভয় পেয়েছিল। মানে আপনি কি আসলে ওই পুরো সিচুয়েশনটা ভয় পেয়েছিলেন কখনো? আমি এত ভয় পাই না, বাট আমি একটু টেনশন ছিলাম, কারণ আমার 2 সাইডে আগুন লাগাইছে, আর হ্যাঁ, আর 2টা গাড়ি দেখলাম মানে ফুটায় ফেলছে, আর সামনে হোটেলের সামনে একটা গ্রুপ ছিল, বিশাল বড় গ্রুপ, যারা হোটেলে ঢুকতে চাইছে। তো ওই সময় হোটেলের স্টাফ বলছে মানে তোমরা 2 তলা যাও, ওইখানে থাকো। আমি না, আমি লবিতে থাকবো, ওইখানে আমি সেফ আছি, আমার লবিতে বসছি আমার লাগেজের সাথে। আচ্ছা, মানে আপনি লবিতেই বেশ কিছু সময় অপেক্ষা করেছেন? হ্যাঁ, কিন্তু ওরা বলছে 2 তলায় চলে যাও। হ্যাঁ, আর আমি না। মানে যে গ্রুপটা এসেছিল তারা আর ভেতরে ঢুকেনি? না, ওরা ঢুকতে পারে না। তারপরে ওরা শুনছে ওইখানে কিছু নেপালে ন্যাশনাল টিম প্লেয়ার্সও ছিল, তারপরে ওরা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসবো না। আচ্ছা, নেপাল ন্যাশনাল টিম ছিল, পরে বাংলাদেশ টিমও ছিল। আপনার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে যে আপনি ওই আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন যদি সুযোগ মিলতো, মানে কেন এই হঠাৎ করে? কারণ আমি মনে করছি হোটেলের ভিতরে থাকলে সেফ না, so better to join the movement না, or better to go to the streets, কারণ ওইখানে মানে ওইখানে আমি মনে করি এটা more safe to join the movement না, rather than to stay in a hotel. সেটা কি সেফেস্টের কারণেই আপনি যেতে চেয়েছেন, নাকি আসলে ওই মুভমেন্টের একমত আপনি, ওই মুভমেন্টটা তারা যে মুভমেন্টে গিয়েছে? না, it was like a mix, এটা মিক্স, কারণ আমি দেখতে চাইছি, মানে আমি খুব কিউরিয়াস ছিল, কারণ আগের বছর বাংলাদেশে একটা আন্দোলন ছিল প্রায় সিমিলার, আর এইখানে এখন একটা আন্দোলন আছে, বাট আই থিঙ্ক এইখানে অনেক রাফ, মানে নেপালে ওইখানে একটা রাফ মানে এনভায়রনমেন্ট ছিল, কারণ আচ্ছা, যেটা আমি শুনছি ওই দিন যে পিএম ছিল ওনার স্ত্রী মাইরা ফেলছে আগুন দিয়ে, সাবেক পিএম এর স্ত্রী, জি, ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে। হ্যাঁ, সো এটা মানে এটা তো রাফ অবভিয়াসলি। তারপরে যখন বিমান বাহিনীর প্লেনটা গেল নিয়ে আসার জন্য, তখন কি একটু রিলিফ কিনা আপনারা পুরো টিম ছিলেন ওই সময়?
টু বি অনেস্ট হ্যাঁ আমরা পুরো রিলিফ ছিলাম, কারণ আমরা 3 না 4 দিনের হোটেলে ছিলাম, আর ওই সময় একটু কোভিডের মতন লাগছে কারণ আমরা কিচ্ছু করতে পারি না। সো যখন আমরা শুনছি এয়ারফোর্স একটা প্লেন পাঠাইছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। আর তারপর ওই প্লেনে উঠে আপনি যেটা বললেন একটু আগে যে উইয়ার্ড লেগেছে আপনার, উইয়ার্ড লাগাইছে কারণ আমার সাথে আমার লাগেজে ছিল। নর্মালি আমরা চেকিং করি, বোর্ডিং পাই, এখানে কোনো বোর্ডিং কোনো সিকিউরিটি চেক ছিল না, পাসপোর্টের শো করি না, ডাইরেক্ট এয়ারপ্লেনে ঢুকলাম, তো এটা একটু উইয়ার্ড লাগছে। আর ফ্লাইটে আসার সময় পুরো সময়টা গরম ছিল ভিতরে টু বি অনেস্ট, আর আর পায়ের জায়গা কম ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আসছি। অবশ্যই সবাই সেফলি এসছেন, সেই জন্য আমরা অবশ্যই সবাইকে ধন্যবাদ দিই যারা এইটার সাথে সম্পৃক্ত ছিলেন। আবারও কি নেপাল যেতে কখনো ভয় লাগবে কিনা এরপরে নেপাল গেলে? না, আমি মনে করি নেপাল এখন সেফ আছে। নেপাল এখন সেফ আছে। আবার একটু ফুটবলের দিকে ফিরতে চাই আলোচনা, যে ফুটবল, আপনি তো ফুটবল নিয়ে আছেন, ফুটবল ক্যারিয়ার শেষে আসলে কি করবেন সেই ভাবনাটা কি কখনো ভাবেন, নাকি শুধু এই যে প্রতিদিনের কথাই কিংবা 1 মাসের কথা আপনি যেটা বলছিলেন সেটাই ভাবেন? না, অফকোর্স এখন তো আপনি তো কোচিং কোর্সও করেছেন। কোচিং লাইসেন্স পাইছি, এই লাইসেন্স, সো লেটস সি মেবি নেক্সট স্টেপ প্রো লাইসেন্স, সেটাও করবেন? হ্যাঁ, এটা চিন্তা করতেছি। প্রো লাইসেন্স থাকলে আই থিঙ্ক নিজের জন্য একটু ভালো হবে, কারণ ইউ নেভার নো না, ইউ নেভার নো, মেবি ওয়ান ডে আমি না, এটা বাস্তবতা মেনে নিতেই হবে যে একটা দিন ফুটবল ছাড়তেই হবে যে কোনো একদিন। সেটা তো, সো দ্যাটস ওয়াই আমি এখন প্রিপেয়ার করতেছি, বাট আফটার 5 ইয়ার্স আমি বলতে পারি না আমি কোচ হবেন কি হবে না, বাট এটা আমার নিজের জন্য। ওকে, কিন্তু এমনি আপনার কোনো ইচ্ছা আছে কিনা, মানে কোনো ফুটবল রিলেটেড কোনো কিছুতে সম্পৃক্ত থাকা, নাকি না ফুটবলকে একদম ছেড়ে দেওয়া? মানে আমি যদি একদম র্যান্ডম জিজ্ঞেস করি। আই থিঙ্ক যখন আমি ছাড়বে, আই থিঙ্ক আমি 1 বছর আমি একটু ভ্যাকেশনে চলে যাব। 1 বছর কোথায়? আমি জানি না, বাট একটা মানে একটু দূর থেকে, মানে আউট অফ সব আউট অফ দি এনভায়রনমেন্ট, তারপরে মেবি আমি ঢুকতে পারবো। ওকে, ওই 1 বছর নিশ্চয়ই আলাদা করে চিন্তা করবেন কিংবা ভাববেন। বাংলাদেশের ফুটবলে অন্য কোনোভাবে আসার ইচ্ছা আছে কিনা? আমি বলছি সেটা ফেডারেশনে সম্পৃক্ত হওয়া হোক, কোচিংয়ে হোক, কিংবা বাংলাদেশের ফুটবলের কথাও কি কখনো ভাবেন, নাকি শুধু বাংলাদেশ থেকে খেলা শেষ মানে বাংলাদেশ থেকেও আসলে মুভ আউট? আপনি তো ভালো প্রশ্ন দেয় আজকে। এইটা আমার এখন চিন্তা নাই, বাট যদি অফার পাই তাহলে আমি দেখবো আমি কি করবো, বাট এখন কোনো অফার পাই না। না, এখন তো আপনি খেলছেন, এখন তো অফার দিবেন না, হ্যাঁ, কিন্তু জি। কোন অফারটার জন্য অপেক্ষা করছেন? আমি বলছি যে ফেডারেশনে ঢুকে যাওয়া, আমরা ক্রিকেটেও দেখছি যে সাবেক ক্রিকেটাররা প্রেসিডেন্ট হচ্ছে, ফুটবলেও দেখছি সাবেক ফুটবলাররা প্রেসিডেন্ট হচ্ছে, অন্য পদে আসছে। ফুটবল প্রেসিডেন্ট আমি চিন্তা করি না, আমি আমি এই লেভেলে নাই এখন। আচ্ছা, সো বাট অন্য পজিশন মেবি, বাট টু বি অনেস্ট আমি এইগুলা চিন্তা করি না। অবশ্যই এখন হয়তোবা আর্লি, খুব টু আর্লি টু সে, কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই ভাববেন। বাংলাদেশের ফুটবলে আমরা চাই যে আপনি অন্য অনেকভাবেই সম্পৃক্ত থাকেন। জাস্ট আমার কিউরিয়াসিটি থেকে প্রশ্ন, যে ফুটবলের বাইরে আপনার আসলে সময় কাটে কিভাবে প্রতিদিন? প্র্যাকটিস আর বাইরে, খেলার বাইরে, ক্যাম্পে থাকলে তো হোটেলেই থাকেন, কিন্তু অন্য সময়? না, আমি বাসায় যাই, বাসায় প্রিয় কাজটা কি করেন? রিল্যাক্স করি। খালি রিল্যাক্স মানে রিল্যাক্স, ফ্যামিলির সাথে আলাপ করি, বউর সাথে আলাপ করি। কোনো হবি কিংবা কোনো ধরনের কোনো প্যাশন কিছু আছে কিনা আলাদা এক্সট্রা? ফ্রেন্ডের বাসায় যাই, ওইখানে ওকে, আপনার মতন আড্ডা করেন। আড্ডা, তো এই যেটা নর্মাল মানুষ করে এটা আমিও করি। ওকে। আর ফেভারিট ফুড কোনটা আপনার? ফেভারিট ফুড আমার মার খাওয়ার। মার? তাহলে সেটা যেহেতু ডেনমার্ক চলে যেতে হয়। হ্যাঁ, এটা মিস করতেছি। এটা মিস করতেছেন? আচ্ছা। ডেনমার্কে যে আবার নিশ্চয়ই জয়েন করবেন, যদিও লিগ শুরু হয়ে যাচ্ছে, সিজন শুরু হয়ে যাচ্ছে, আপনার খুব একটা সময় মিলবে না আগামী 2-3 মাসে। হ্যাঁ, আই থিঙ্ক নেক্সট 6 মাস আমি বাংলাদেশে
6 মাস পুরো বাংলাদেশে থাকবেন। তবে একটাই সুখবর যেটা আপনি দিচ্ছিলেন যে পুরো পরিবার চলে আসছে, স্ত্রী এবং সন্তান। এটা ভালো হবে আমার জন্য, তাইলে আমি নিজে রান্না করতে হবে না। এখন কি নিজে রান্না করতে হয়? হ্যাঁ, প্রত্যেক দিন। প্রত্যেক দিন? মানে রান্নার কি রান্না, মানে নর্মাল আমরা যেটা খাই সেরকমই কি খান নাকি অন্য কিছু? মশলা সারা, মশলা ছাড়া? হ্যাঁ। কিন্তু ভাত, ডাল, মাছ, মাংস এগুলোই? এগুলো রান্না করতে পারি। এগুলো রান্না করতে পারেন, তার মানে তো আপনার রান্নার গুণ ভালো। আপনার অনেক গুণ আছে, আমি জানি যে আপনি ছবি আঁকতে পারতেন। আমি তো অনেক বছর একা থাকি না, সো শিখতে হবে না। না, তা তো অবশ্যই। হ্যাঁ, না কিন্তু অনেক বছর একা থেকেও অনেকে আসলে অনেকের উপর ডিপেন্ডেন্ট হয়, কিন্তু আপনি সেটা হননি। না, আমি যখন নিজে রান্না করি আমি জানি আমি মানে আমার সামনে কি আছে। তার মানে রেস্টুরেন্টের অপশনও খোলা আছে একটা ওপেন করে? রেস্টুরেন্ট ফুড খাবার আমি খাই না। হ্যাঁ, এমনিতে আপনি ছবিও আঁকেন খুব ভালো, আমি জানতাম। এখন কি সেটার চর্চা করেন নাকি না এখন বন্ধ? না, আছে এখনো ছবি আঁকেন? হ্যাঁ, আছে আছে এখনো ছবি আঁকেন? হ্যাঁ, এটা আমার হবি বেসিক্যালি। ওকে, তার মানে তো অনেকগুলো গুণই আপনি জানেন। রান্না করতে পারেন, ছবি আঁকতে পারেন, ফুটবল খেলতে পারেন। না, এটা তো বেসিক, সবাই পারে না। বাট এটা বেসিক জিনিস না? না, বেসিক জিনিস, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এটা বেসিক হয় না। আমরা একদমই শেষ কথা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের ফুটবলের এই ট্রান্সফরমেশন আপনি 12 বছরে দেখেছেন। বাংলাদেশের ফুটবল কি আসলে সামনের দিকে এগোচ্ছে নাকি এক জায়গাতেই আসলে গণ্ডিতে ঘুরপাক খাচ্ছে? আমি আশা করি এটা আগে যাব। আই থিঙ্ক যখন নতুন কমিটি আসছে, নতুন ফেডারেশনে যেটা আসছে, ওরা অনেক ট্রাই করতেছে। ন্যাশনাল টিম ফুটসাল উঠছে এখন, সো ওরা অনেক ট্রাই করতেছে, যেটা আমি নিজে দেখছি। তো আমিও আমার রিকোয়েস্ট ছিল, বাট আমি অলরেডি একটা ভাইস প্রেসিডেন্টের সাথে আলাপ করছি। আমি ওনাকে বলছি লোকাল লিগ আরও স্ট্রং করতে হবে। তো উনি বলছে আমি ট্রাই করতেছি। সো আমি আশা করি এটা ভালো হবে। মানে লোকাল লিগটা স্ট্রং হলেই আপনি মনে করেন ওভারঅল ফুটবলে চেঞ্জ দেখতে পারবো আমরা? তারপরে আমি অ্যাডভাইস দিছি, মানে সাজেশন দিছি, লোকাল লিগ ঠিক আছে, আর একটা ডিভিশন লিগ করেন। মানে মানে বাংলাদেশের ভিতরে কয়টা ডিভিশন আসে? 8টা না, তো 8টা টিম করতে পারেন। ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা, চিটাগাং, রাজশাহী, এরকম একটাও করতে পারেন। তাহলে আই থিঙ্ক ফুটবলের ক্রেজ আরো বাড়বে, কারণ এখন তো ফুটবল হয় না, সিলেট হয় না, চিটাগং হয় না। না, তো সেই জায়গাগুলোতে খেলা যেন আমি চাই প্রত্যেক ডিভিশন মানে ফুটবল টাচ করতে হবে। ওকে, থ্যাংক ইউ আপনাকে জামাল ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় এসে জামালের সাথে অনেকক্ষণ আড্ডা হলো, নিশ্চয়ই উপভোগ করেছেন আপনারা। ফুটবলের ক্রেজ কিন্তু বাড়ছে, সেটা জামালকে দিয়ে শুরু, হামজাকে দিয়ে শেষটা আরও কোথায় যায় সেটাই আমরা দেখার অপেক্ষায়। বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো।